রিপোর্ট অনুসারে হেমার অ্যামিগডালা অতিরিক্ত সক্রিয়। এটি মস্তিষ্কের লিম্বিক সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আবেগ, ভয় এবং উদ্বেগ নিয়ন্ত্রণের ভূমিকা রাখে। খালি চোখে বিষয়টি নজরে পড়েছে মাসুকের। বাকি সবকিছুই ঠিকঠাক। সৌভাগ্যবশত মস্তিষ্কে কোনো গুরুতর আঘাত নেই। অনেক দিনের বন্দি জীবন আর বারবার ভুলভাবে সেই দৃশ্যের পুনরাবৃত্তি হেমাকে আরও অসুস্থ করে তুলেছিল। চলাফেরা, কথাবার্তা, কাজকর্ম সবকিছু ছলে হেমাকে স্বাভাবিকভাবেই উন্নতির দিকে নিয়ে যাওয়া যাচ্ছে। তাই মস্তিষ্কে পুনরাবৃত্তি ঘটানোর সাহসটুকু মাসুকের হয়নি। হিতের বিপরীত হতে পারে এই ভেবে জহির সাহেব বললেন, তুমি কি চাও হেমা ওর বাবা মায়ের বিষয়টা ভুলে যাক? মাসুক হীনমন্যতায় ভুগছে। অসহায় চোখে বাবার দিকে চাইল। ল্যাপটপ বন্ধ করে বলল, স্বার্থপরের মতো শোনাবে, কিন্তু আমি চাই ভুলে যাক। জহির সাহেব ছেলের এমন কথায় বলে উঠলেন, এটা কি অন্যায় নয়? তুমি হেমার মস্তিষ্ক থেকে তার বাবা মায়ের স্মৃতি মুছে দিতে চাইছো? শুক্রবারের সকালগুলো ছিল একসময় অন্যরকম। বাবার সাথে চায়ের আড্ডা প্রায়শই বসত মাসুক আর মৃদুল। আজকাল ব্যস্ততার কোলাহলে সেই মুহূর্তগুলো হারিয়ে গেছে। তবে আজ চায়ের কাপে খানিকটা সময় ফিরে এসেছে। কিন্তু মৃদুল নেই, ঢাকার বাহিরে সে। হেমাসহ বাকি পেশেন্টদের রিপোর্ট চেক করছিল মাসুক। বাবার কথার জবাবে বলল, অবশ্যই অন্যায়, কিন্তু বাবা এখানে ন্যায় অন্যায়ের অঙ্ক জটিল। হেমাকে কি বলে আশ্বস্ত করব আমি? ওকে পুরনো স্মৃতি মনে করাবো ঠিকই, কিন্তু ওর বাবা মাকে ফিরিয়ে দিতে পারবো? তার মধ্যে যদি এই চাওয়া জাগ্রত হয়, ওর মস্তিষ্ক যদি মেনে নিতে না পারে, তখন? জহির সাহেব এখনও নিউজ পেপার পড়েন। তার আধুনিক যন্ত্র ঠিক জমে না। তার জন্য নিউজ পেপার চাই চাই। হাতে থাকা নিউজ পেপারটা পাশে রেখে ছেলের উদ্দেশ্যে বললেন, তুমি যা বলছো সেটার কোনো ভুল নাই থাকতে পারে, কিন্তু তাদের স্মৃতি একেবারে মুছে দেওয়া উচিত নয়। মাসুক বিচলিত হয়ে বলে, বাবা তুমি দেখোনি হেমার অবস্থার অবনতি সেই ভয়ানক ভিডিও দেখে হয়েছে। ওকে আমি কিভাবে মনে করাই সেটি? ভালো স্মৃতি মনে করাও, বোঝাও ওকে যে এখন আমরাই তার পরিবার। ওকে বেশি চাপ দিলে ওকে হারাতে হবে, আর আমি কিছুতেই চাই না ওকে হারা। বলতে বলতে থেমে গেল মাসুক। লজ্জাজনিত কারণে বাবার সামনে এইভাবে বলা উচিত হবে না। নিজেকে বরাবরই অপ্রকাশিত রেখেছে মাসুক। গলগল করে বলে ফেলতে ইচ্ছে হলেও দমিয়ে নিল। নিজেকে ধাতস্থ করে মাসুক বলে ওঠে, আমি জানি আমি যা চাইছি তা অন্যায়। রিস্ক নেওয়া যাবে না বাবা। জহির সাহেব মাসুকের মুখের দিকে তাকালেন। ফ্যাকাশে মুখমণ্ডল, অজানা আতঙ্কে। স্ত্রীর প্রতি মায়া নাকি অন্য কিছু জানতে প্রশ্ন করে বসলেন। তুমি কি কিছু নিয়ে চিন্তিত, ভয় পাচ্ছ? মাসুকের গলা শুকিয়ে আসলো। অদ্ভুত বৈদ্যুতিক বয়ে গেল দেহে। ভয়, সত্যিই ভয় পাচ্ছে সে। জহির সাহেব আবার শোধালেন। আমাকে বলো। মাসুক ভরসা পেল যেন, গলা ভিজিয়ে বলল, গত পরশু হাসপাতালে একটা পেশেন্ট মারা গিয়েছে। 90% সেম কেস। তাকে থেরাপি দেওয়ার সময়ে যখন সেই ভয়ানক স্মৃতির সাথে তার পরিচয় করিয়ে স্বাভাবিক করার চেষ্টা করা হলো, সে অতিরিক্ত উত্তেজিত হয়ে ওঠে, আউট অফ কন্ট্রোল চলে যায়। মেডিসিন কাজ করেনি। ততক্ষণ ব্রেইনের 70% কোষ ড্যামেজ হয়ে গেছে, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, চিৎকারে গলার রগ। হুট করে মাসুক ল্যাপটপ নিয়ে উঠে দাঁড়ায়। ঝটপট বলে ওঠে, বাবা পরে কথা বলি এই বিষয়ে। মাসুকের দৃষ্টিতে হেমার ক্ষীণ নড়চড়, নূপুরের মৃদু ঝংকর কর্ণবে মসৃণভাবে হৃদয়ে প্রবেশ করেছে। প্রেমের অনল ছড়িয়ে পড়েছে প্রতিটি স্নায়ুতে। গভীর মোহনীয় চোখ এলোমেলো চুলের দিকে মনোযোগী। বিছানায় আদর্শ হওয়া মাসুক তাকিয়ে আছে, দৃষ্টি মায়াজালে আবদ্ধ। এক নিমিষে তাকে ভাসিয়ে নিয়ে যাবে অজানা এক প্রেম তরঙ্গে। উফ। বলে উঠল হেমা। মাসুকের ঘোর কাটল না তাতেও। নজর সরালেই যেন অনেক বড় কোনো অঘটন ঘটে যাবে। হেমার ট্যাবলেটের দিকে তাকিয়ে চলতে থাকা ভিডিওর উদ্দেশ্যে বলল, এই মেয়েগুলো এত তাড়াতাড়ি কথা বলে কেন? ধুর।
মাসুকের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। হেমা বিরক্ত হচ্ছে, খেয়াল নেই তার মাসুকের কারো দৃষ্টিতে। কিছু মেয়েরই স্বাভাবিক ইচ্ছে প্রকাশ পাচ্ছে তার মাঝে। ইউটিউব ব্যবহার করতে শিখল মাত্র কয়েকদিন। খুঁজতে খুঁজতে বের করেছে সাজসজ্জার ভিডিও। শাশুড়ি মায়ের কাছ থেকে জোর আবদার করে চুড়ি, কাজল, লিপস্টিক আদায় করেছে। দেখেছে আর সাজছে আয়নার সামনে বসে। অজান্তে মাসুকের মুখ ফুটে বেরোলো, শাড়ি, আকাশি রঙের শাড়ি পরলে তোমায় আরও ভালো লাগবে। এক হাত মাথার পিছনে ঠেকিয়ে নিথর মুখমণ্ডল নিয়ে মাসুক যেন নিজের সহধর্মিণীর রূপ মাধুর্যে হারিয়ে গেছে। রৌদ্রে সোনাঝরা আলোতে হেমা আরও উজ্জ্বলতার হয়ে উঠেছে। পৃথিবী থেমে আছে তার এই মুগ্ধতার আবেশে। আজ শুক্রবারের কথা, নীতি রুটিন, সেখানে তেমন হুঁশ নেই মাসুকের। হেমা সময় নিয়ে জবাব দিল মাসুকের কথায়। সে এখন অনেক ব্যস্ত সাজসজ্জায়, আর সাথে বিরক্ত। বলল, চুপ থাকো মাসুক। ভিন্ন শোনায়। কিছুটা ভিন্নতা আছে এই কথায়। ধ্যান জ্ঞানহীন মাসুকের কপালের ভাঁজ গাঢ় হয়। হেমার কথার কোনো শব্দ, কোনো অক্ষরে গড়বড় আছে। ঠোঁট ভিজিয়ে নড়ে চড়ে বসে। জিজ্ঞাসা ছুড়ে, কি বললে? তোমাকে চুপ থাকতে বলেছি। তারপর কি বলেছো? চুপ থাকো মাসুক, কথা বলবে না। দেখো না আমি রেডি হচ্ছি। নতুন মা আমাকে এইসব কি দিল? এই মেয়ে এত দ্রুত কেন সাজাচ্ছে? আমি হাঁপিয়ে যাচ্ছি। তবে মাশরুম থেকে মাসুকে রূপান্তরিত হলো। মাসুক তার নিজের পরিপূর্ণ জ্ঞানে ফিরে আসে। উঠে হেমার চুলের গভীরে হাত রাখার কয়েক সেকেন্ডে ধমক খেল। হেমা চিৎকার করে হাত সরিয়ে দেয়, বলে, আমার চুলে হাত দিচ্ছ কেন, অসভ্য ছেলে? যাও এখান থেকে। আচমকা ধমক খেয়ে মাসুক ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। দিনকাল তার ভালো না। বইয়ের ধমক খাওয়া বাকি ছিল। মার তো বহু আগেই খেয়েছে। নিজের চুলে হাত ফেরাতে ফেরাতে তাওয়ালে হাতে নিল। একবার চেয়ে দেখল হেমার কর্মকাণ্ড। ভূতের ন্যায় চুপচাপ চলে যায় ওয়াশরুমে। গোসল শেষে পাঞ্জাবি গায়ে দিয়েছে মাসুক ততক্ষণে, কিন্তু হেমা নিজের স্থান থেকে নড়েনি। হতাশা ঘেরা মুখ নিয়ে আয়নার সামনে দাঁড়ালো মাসুক। চিরুনি নেবে বলে হাত বাড়ালেই হাতে চাপড় মারল হেমা। বলল, ধরবে না, একদম ধরবে না। নামাজে যাব, একটু নেই চিরুনিটা। না, এটা আমার, যাও ভাগো। চিরুনি পাওয়ার আশাবাদ আতর হাতে তুলতেও ভয় করছে কিছুটা মাসুকের। মেয়ের মেজাজ সপ্তম আসমানে। আতর নিতে গেলেও না আবার ধমককে বসে। মাসুক নিজের কর্মকাণ্ডে তড়িৎ গতিতে বিরক্ত হয়ে যায়। সে কি ভয় পাচ্ছে বউকে? ফোঁস করে নিঃশ্বাস ফেলে আতরটা চট করে তুলে নেয়। হেমা চোখ পাকিয়ে তাকালো, কিছু বলল না। গায়ে আতর মেখে বেরিয়ে পড়ার পূর্বেই হেমা হাত টেনে ধরে মাসুকের। উঠে এসে বলে, আজকে তোমার কাছ থেকে অন্যরকম ঘ্রাণ আসছে, একদম মিষ্টি ঘ্রাণ। মাসুক হাসল, বলল, ভালো লেগেছে? হেমা মাসুকের বুকে নাক ঘষে দিয়ে বলল, খুব। আমার ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যাই। সাজা গোজা বাত, ক্লান্ত হয়ে গেছি আমি। মহা বিপদ। নামাজের সময় হচ্ছে। হেমা জেদ ধরলে ঠেকানো মুশকিল। মাসুক বলল, বাড়ি ফিরলে জড়িয়ে ধরে ঘুমোবে। এখন নামাজে যাচ্ছি কেমন? না। হেমার গালে হাত রেখে আদুরে ভঙ্গিতে মাসুক বলল। জেদ করে না, ফেরার পথে তোমার জন্য জিলাপি নিয়ে আসবো। হেমা হুট করে কেমন যেন থমকে গেল। মস্তিষ্কের গহ্বরে এক স্মৃতি ঝাপসা আলোয় ধরা দিচ্ছে। বুঝতে পারল না হেমা কথাটি আগেও কোথাও শুনেছে। কে যেন বলেছিল তাকে। অদ্ভুতভাবে কিছু দৃশ্য অপরিষ্কার হয়ে চোখের সামনে ভাসতে লাগলো। মাসুক প্রশ্ন করে, আসি? হেমা চিন্তিত ভঙ্গিতে মাথা দোলায়, বলে, হুম। মসজিদের বাহিরে পরিচিত একটি জিপ। মাসুকে চিনতে এক মুহূর্ত দেরি হয়নি। 2 দিন যাবৎ গায়েব থাকা ছেলেটি এখানে হঠাৎ। বাবাকে বাড়ি ফিরাতে বলে দ্রুত এগিয়ে গেল। পায়ের গতি বাড়িয়ে জিপের সামনে এসে দাঁড়ায়। তীক্ষ্ণ গলায় প্রশ্ন ছড়ে। কিরে? শান্তনু উকি দিল। জানতো এখানেই পাবে মাসুককে আজ।
জুম্মার দিন পাড়ার মসজিদে নামাজ আদায় করে সে। স্কুল কলেজে থাকাকালীন মাঝে মধ্যে তাকে এখান থেকে জোর জবরদস্তি তুলে নিয়ে যেত শান্তনু। শান্তনু বেরিয়ে এলো হাসি মাখা মুখে, বলল, কি খবর? মাসুক আশ্চর্য হয়ে বলে, খবর? খবর তো তুই দিবি। ও হ্যাঁ, আমি তো দিব। কোনটা শুনবে আগে? মাসুক আশ্চর্যে চরম সীমায় পৌঁছে যাচ্ছে। খবর তার জানা মতে এটাই, কেস সংক্রান্ত। মাথা থেকে টুপি সরিয়ে বলল, তুই জব্বার সাহেবের রিমান্ড মঞ্জুর করিয়ে কোথায় চলে গিয়েছিলি? ফোন করেও ফোনে পাইনি তোকে। শান্তনু দাঁত বের করে হেসে বলল, নিষ্ঠুরের মতো একা একা সংসার করছিলে। আমার সাই ছিল না, তাই বিয়ে করতে গিয়েছিলাম। মাসুকের কপালে বিস্ময়ের চিহ্ন স্পষ্ট। ঘামের ছোট বিন্দুগুলো সেখানে চিকচিক করছে। বিরক্তি আর বিস্ময় সবটাই যেন ভাঁজ পড়া কপালে ভঙ্গিতে ফুটে উঠে তার। নতুন কিছু নয়, সেই সূক্ষ্ম ভাঁজ তার প্রশ্নের ভার বহন করে। কি বলছিস এসব? শান্তনু এগিয়ে এলো, প্রিয়তম বন্ধুর কাঁধে হাত রাখল অবলীলায়, বলল, পাহাড়ে গিয়েছিলাম পাহাড়ি বউ আনতে। দুদিন আগে রাতে মাকে নিয়ে রওনা হয়ে। মাদার বাবা মা ওকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার পায়তারা করছিল। আমি গেলাম রাত 3টা না, লগ্ন পড়লো। বিয়ে করলাম আর গতকাল বউ নিয়ে ঢাকায় ফিরলাম। এইটাই কাহিনী। মাসুক কাঁধ থেকে হাত সরিয়ে নিল খানিক রেগে, বলল, জানাসনি কেন? তাড়াহুড়োতে ছিলাম বন্ধু। যাত্রাপথে মনে হয়নি আমাকে একবার ফোন করার কথা? মাসুকের কথাও ঠিক, ভুল নেই এক বিন্দু। কিন্তু সেই সময় শান্তনু সেই অবস্থায় ছিল না, পরিস্থিতি অন্যরকম ছিল। শান্তনু আবারও কাঁধে হাত রেখে জোরপূর্বক বলে, তুই কি অভিমান করছিস? এসব মেরি স্বভাব আমার নেই। তুই রাফ অ্যান্ড টাফ বউয়ের সাথে এমন কি এমন? মাসুকের মনে পড়ল কিছুক্ষণ আগের কথা। তার গোমরা মুখ দেখলেই মানুষ কথা বলতো মেপে মেপে। নিজেদের মনে মনেই তাকে রাগী ভেবে নিত। প্রতিক্রিয়াহীন গম্ভীর মুখ। কিন্তু সেই মাসুক কিছুক্ষণ পূর্বে বইয়ের ভয়ে চিরুনিটুকু হাতে তুলতে পারেনি। এত অধঃপতন! মাসুক জবাব দেয়, বাড়ি চল, দেখে নিস আমি আমার বউয়ের সাথে কেমন। না রে, আজ না, অন্য একদিন তোর ভাবিকে নিয়ে আসবো। আজ বাড়িতে প্রথমবার রান্না করেছে। আচ্ছা। এক শব্দে জবাব দিল মাসুক। ভরিবস করে করে শরীরে শক্তি জোগাবা। তারপর থানায় যাব জব্বার সাহেবের খাতিরদারি করতে। মাসুক বলল, আপডেট দিস। আচ্ছা বন্ধু, গেলাম তাহলে। তোমার জন্য পায়েস এনেছি। আগামীকাল এক পেশেন্টের সার্জারি, তাই কেস স্টাডি করেছিল মাসুক। হুট করে হেমার কণ্ঠে ফিরে তাকালো। হেমা চশমার আড়ালে থাকা চোখ জোড়া দেখে মুচকি হাসে। আজ সারাদিন সেজে গুজে বেরিয়েছে। রাত তখন 10টা। হুট করে পায়েস! মাসুক জানে পায়েস তার মা রেঁধেছে। তারপরেও পায়েসের বাটি হাতে নিয়ে জিজ্ঞাসা করে। তুমি বানিয়েছো? হেমা ওড়না হাতের মুঠোয় জড়ো করে মাসুকের সামনে এসে বসলো। আগ্রহী গলায় বলল, আমি 3 চামচ চিনি দিয়েছি, নতুন মা রেঁধেছে, কিন্তু আমি হেল্প করেছি তাকে। মা বলল তোমাকে দিতে, তাই তো এনে দিলাম। আমি ডাবল কাজ করেছি। ভেরি গুড। হেমায়ের পাশাপাশি পড়াশোনাও করতে হবে কিন্তু। পড়াশোনার কথা শুনে মুখ কুঁচকে গেল হেমার। বলে উঠল, আমার পড়তে ভালো লাগে না, আমি পড়বো না। কি ভালো লাগে? হেমা ঠোঁটে ঠোঁট চেপে হাত এগিয়ে পায়েসের বাটি হাতে তুলে নেয়। নিজে 1 চামচ মাসুকের মুখে পুরে দিয়ে বলল, আমার শুধু তোমার সাথে থাকতে ভালো লাগে মাশরুম। মাসুক ফিক করে হেসে ফেলল। সুরেলা কণ্ঠ শুনে বলল, আজকাল আমাকে জব্দ করতে পারো বেশ। রাত্রির প্রহর ক্রমশ গাঢ় হয়ে এলো, আর হেমার তন্দ্রাও ততটাই গভীর নিমজ্জিত। তার মুখখানি কেবল প্রশান্তিতে আচ্ছন্ন। ঠোঁটজোড়া সামান্য ফাঁক করে সে যেন নিদ্রার নীরবতায় ডুবে আছে। মাসুকের কোমর জড়িয়ে রেখেছে, অথচ মাসুকের চোখে আজ ঘুমের ঘটুকু নেই। আগামীকাল সার্জারি। যদিও সে নিজে সার্জারিতে থাকবে না, তবুও রোগীর মানসিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা তার দায়িত্ব। কাজের মধ্যে এক ফাঁকে চশমাটি খুলে পাশে রাখে।
এরপর নিঃশ্বাসের প্রশান্ত ডেঙ্গিয়ে মুগ্ধ হেমার দিকে তাকিয়ে স্নিগ্ধ হেসে তার সারা মুখে হাত বুলিয়ে দেয় মাসুক। বলে, এক টুকরো শান্তি। ঘণ্টাখানেক পর মাসুক ল্যাপটপ বন্ধ করে শুয়ে পড়ল। ঠিক তখনই বিকট চিৎকার শোনা গেল হেমার কণ্ঠে। মাত্র নিদ্রা ধরা দিয়েছিল তার চোখে, এমন আওয়াজে লাফিয়ে উঠল। হেমার চোখ বন্ধ, ছটফট করছে, পাগলের মতো হাত পা ছোড়াছুড়ি করছে। মাসুক বাতি জ্বালায়, উঠে হেমাকে চেপে ধরে গালে আলতো চাপড় দিতে লাগলো। বলল, হেমা, হেমা, চোখ খুলো। হেমার যেন নিঃশ্বাস আটকে ছিল, বিস্ফোরিত চোখে তাকালো, লম্বা নিঃশ্বাস ফেলে ধরফর করে উঠে যায়। বুকে হাত রেখে আর্তনাদ করে বলে, বাবা মেরে ফেলেছে মাকেও। দুঃস্বপ্ন। মাসুকের বুঝতে বাকি রইল না হেমার অবস্থার সম্পর্কে। সে আগে স্মৃতি স্বপ্নে ধরা দিয়েছে। মাসুক হেমার ছটফট থামাতে তাকে চেপে ধরে। অতিরিক্ত ছটফট তার জন্য উচিত নয়। হেমা চিৎকার করলো আবারও। ততক্ষণে বাড়ির সকালের ঘুম ভেঙে গেছে, দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে। মাসুক বিচলিত হয়নি। এক হাতে হেমাকে আটকে রেখে অন্য হাতে ঘরের দরজা খুলে দিল কোনো রকম। সবার উদ্দেশ্যে তেজি গলায় বলল, ওর কিচ্ছু হয়নি, খারাপ স্বপ্ন দেখেছে, দ্যাটস ইট। কেউ কিছু বলার পূর্বেই চুপ হয়ে যায়। সান্ত্বনা বেগম বিছানার এক পাশে এসে বসলেন হেমার পাশে। রিমা বলে উঠল, মা যাবেন না, ও আপনাকে আঘাত করবে। মাসুক অগ্নিদৃষ্টিতে রিমার দিকে চাইল, মুখ শক্ত করে নীরবে চেয়ে রইল। রিমা চোখ নামিয়ে নেয়। মাসুক মায়ের উদ্দেশ্যে বলে, ওকে ধরো, আমি ইঞ্জেকশন আনছি। প্রথমবার সাহস করলেন সান্ত্বনা বেগম। জাপটে ধরলেন হেমাকে। শরীরে যতটুকু শক্তি আছে ততটুকু দিয়েই ফ্রিজে ইঞ্জেকশন মাসুক নিয়ে এসেছে। ততক্ষণে হেমা বিছানায় লুটিয়ে ছটফট করছে, মুখ দিয়ে লালা পড়ছে অনবরত, চোখ মুখ ভেজা অশ্রুতে। গুঙ্গিয়ে বলছে, আমার মাকে মারছে, চুল টানছে, বাবার গায়ে রক্ত, কেউ বাঁচাও, ওরা মরে যাবে। সান্ত্বনা বেগম শাড়ির আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিল হেমার। মাসুক হেমার হাত টেনে তাকে বসালো, দু হাত আবদ্ধ করলেন সান্ত্বনা বেগম ছেলের কথা মতো। মাসুক ইঞ্জেকশন পুশ করে। হেমার গালে হাত চাপড়ে বলল, খারাপ হেমা, তাকাও আমার দিকে, শুনতে পাচ্ছ? হেমা হেঁচকি তুলে আবার ঢলে পড়তে চাইল। মাসুক তাকে আটকে ফেলে হেমা বলল, বাবা। মাসুক হেমার গাল আলতো করে চেপে বলল, হেই মেয়ে, তাকাও আমার দিকে, কথা শোনো আমার। হেমা ঘন ঘন নিঃশ্বাস ফেলে চোখ খুলে তাকালো। মাসুকও দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাবা মায়ের জন্য কান্না করে তাদের কষ্ট দিচ্ছ? জানো তোমার জন্য তারা কষ্ট পাচ্ছে। যত কান্না করবে তত কষ্ট পাবে তারা। কি স্বপ্নে দেখেছো? তাদের গায়ে রক্ত? কোনো রক্ত, হেমা মাথা দোলায়। অর্থ হচ্ছে হ্যাঁ। মাসুক বলল, কোনো রক্ত নেই। তারা সৃষ্টিকর্তার কাছে আছেন, একদম ভালো আছেন। এনে দাও, এনে দাও বাবা মাকে। না, তারা চলে গিয়ে তোমাকে নতুন বাবা মা দিয়ে গেছেন। তাকাও তোমার নতুন মায়ের দিকে, দেখো নতুন বাবাও আছে এখানে, আমি আছি। আমরা তোমাকে ভালোবাসি না, যত্ন করি না? হেমা থম মেরে রইল, ঠোঁটজোড়া কিঞ্চিত ফাঁক, নিঃশ্বাসের ঘনত্ব কমে এসেছে। বলল, নতুন বাবা মাকেও ওরা মেরে ফেলবে। অসম্ভব, কখনো না। তোমার বাবা মা তোমাকে আমাদের কাছে গিফট দিয়ে গেছেন। আমি আর তোমার নতুন মা বাবা কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি আমার বাবা মাকে। কি বলেছি শুনেছ? তোমার বাবা মা সৃষ্টিকর্তার কাছে আছেন, অনেক সুখে আছেন। আর তোমার কান্নার ফলে তাদের কষ্ট হচ্ছে। তুমি চাও তাদের কষ্ট দিতে? বলো। হেমা দ্রুত গতিতে মাথা দোলায়, হাঁসফাঁস করে বলে ওঠে, না, একদম না। তুমি দেখেছো তোমার বাবা মাকে একদল খারাপ লোক মেরে ফেলেছে? এগুলো মিথ্যে। মিথ্যে? হ্যাঁ মিথ্যে। খারাপ স্বপ্ন দেখেছো তুমি, এমন কিছুই ঘটেনি। হেমা অবাক সুরে জানতে চাইল আবারও। এগুলো সব মিথ্যে ছিল। হ্যাঁ, খারাপ স্বপ্ন ছিল। তাহলে বাবা মা কেন গেল সৃষ্টিকর্তার কাছে? মাসুক ভারী নিঃশ্বাস ফেলে
চোখ বুজে রইল কয়েক সেকেন্ডের জন্য, জবাব দিল, সৃষ্টিকর্তার তোমার মা বাবাকে খুব পছন্দ হয়েছে, তাই নিয়ে গেছেন। তাদের কোনো আঘাত দেননি, তারা তোমাকে দেখতে পায়, তুমিও তাদের দেখো, তাই না? হুম। যা দেখেছো ভুলে যাও। যখনই তোমার বাবা মায়ের রক্ত তোমার চোখের সামনে ভেসে উঠবে, তখন ভাববে এগুলো সব কিছু মিথ্যে, তোমাকে বিরক্ত করা হচ্ছে। হেমা আবারও ছটফট করে ওঠে, নিজেকে ছাড়িয়ে নেয়, লাফিয়ে সরে যায় বিছানার অন্য প্রান্তে, বলে, আমিও যাব সৃষ্টিকর্তার কাছে। আমি আমার বাবা মায়ের কাছে যাব, থাকবো না এখানে, থাকবো না। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। ইঞ্জেকশন কাজ করতে শুরু করবে ধীরে ধীরে। ততক্ষণ নিজের ক্ষতি না করে বসে হেমা। মাসুক সবাইকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আদেশ দিল। দরজা বন্ধ করে বাতি নিভিয়ে হেমার দুহাত একত্রিত চেপে জোরপূর্বক তাকে শুয়ে দিল। যত নড়চড় করবে তার জন্য ক্ষতিকর। হেমার আয়ত্তে আসছে না, চিৎকার করে গলা বসে যাচ্ছে। বল প্রয়োগ করতে বাধ্য করল সে। হুট করে মাসুক হেমার ঘাড়ে মুখ গুজে দিতেই নিস্তব্ধ হয়ে গেল হেমার সম্পূর্ণ কায়া। বরফের ন্যায় জমে গেছে। ছটফট নিমিষেই উধাও। খামচে ধরেছে মাসুকের টি শার্ট। মাসুক মিনিট খানেক বাদে হেমার প্রতিক্রিয়া লক্ষ্য করে বলল, আর কোনো উপায় রাখুনি, নিচে পড়বে, সাথে আমায়ও ভস্য করবে। ইঞ্জেকশনের প্রভাব গাঢ় হতে হতেই হেমা নিস্তেজ হয়ে পড়েছিল কাল রাতে। মাসুক তাকে শান্ত হতে দেখে কিছুটা সময় নিশ্চিন্ত হয়, কিন্তু পুরোটা রাত্রেই গভীর নিদ্রায় কখনো বিড়বিড় করেছে, কখনো বা নীরব কান্নায় ভিজেছে তার মন। শরীর জুড়ে জ্বরের কাঁপুনি উঠে আসে। আর গত রাতের আর্তনাদের ভার হেমার কোমল সত্তা মেনে নিতে পারেনি। চিন্তাগ্রস্ত মাসুক কেবিনে বসে, তার মন দোদুল্যমান। একা বাড়িতে হেমাকে রাখা কি ঠিক হলো? মা আছে ঠিকই, তবুও কোথাও যেন অশান্তির ছায়া। মাসুকের চোখ লাল হয়ে আছে। ঘুম হয়নি এক মুহূর্তের জন্য। সারা রাত জলপট্টি দিয়েছে হেমাকে, সকালে ঔষধ খাইয়ে এসেছে। ফোন হাতে তুলল মাসুক, কল করলো মায়ের নাম্বারে। হ্যালো মা, হেমা ঠিক আছে? ফোনের অপর প্রান্ত থেকে শান্তা বেগম জবাব দিলেন, হ্যাঁ ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি সারাক্ষণ ওর আশেপাশেই আছি। জ্বর আছে এখন? অল্প। মাসুক দীর্ঘশ্বাস ফেলল। পুরোপুরি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না। নমনীয় গলায় জানতে চাইল। কি করছে এখন? শান্তা বেগম সামান্য হাসলেন, হেমার পাশে দাঁড়িয়ে বললেন, কলম্বো মুড়ি দিয়ে কার্টুন দেখছে। মাসুকের বিধ্বস্ত মুখে হাসি ফুটল, বলল, আজ আমার ফিরতে রাত হবে মা, থানায় যাব, তারপর সেমিনারে। ওর খেয়াল রেখো, আমাকে খুঁজলে একটা বাহানা বানিয়ে দিও। শান্তা বেগম বললেন, আমি আর তোর বাবা আছি, চিন্তা করিস না, সাবধানে যাস। একজন সাধারণ মানুষ কখনোই অস্বাভাবিকতার দিকে মত্ত হয় না, তবে মাসুক হয়েছে ব্যতিক্রমভাবে। খুঁজে পেয়েছে হেমার স্থির চাঞ্চলতার ভাজে এক অদ্ভুত মাধুর্য। হৃদয়ের গাঢ় হয়ে জমে থাকা অনুরাগ যেন প্রতিটা শ্বাসে বয়ে চলেছে যেন। আমার সকল শখ আহ্লাদ অব্যক্ত, আমার আত্মনিবেদন আত্মত্যাগ, আমার অপেক্ষা বুঝবার মতো তোমার স্থিতি কবে হবে? আমার ভাইকে ছেড়ে দিন। থানার কোমট পরিবেশে একাকী ফরিদা বেগমের উপস্থিতি। বহু প্রচেষ্টার পর অবশেষে শান্তনুর সাথে দেখা মিলেছে। অফ ডিউটিতে ছিল শান্তনু, তাই চেয়েও দেখা করার সম্ভব হয়নি। 2 দিনে তার ভাইয়ের রিমান্ডের নাজেহাল অবস্থা দেখে হয়তো আর সহ্য হয়নি। একা মহিলা মানুষ সাহস নিয়ে থানার চৌকাঠে এসে দাঁড়িয়ে গেছে আপন তাগিদে। শান্তনু ফরিদা বেগমের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, আপনার ভাই খুনের সাথে জড়িত, আর আপনি কি অবলীলায় না বলছেন আপনার ভাইকে ছেড়ে দিতে? ফরিদা বেগমের চোখের কোণে বিষণ্ণতার ছাপ। একবার চেয়ে দেখে শান্তনু বুঝে নেয় তার মনস্তাপের ক্ষীণ আভাস। নিঃশব্দে আড়াল থেকে ফোনের রেকর্ডিং চালু করে। শান্তনু প্রশ্ন করে, কেন ছেড়ে দিব বলুন তো, একটা যুক্তি দেখান। সামনে থাকা পানির গ্লাস হাতে তুললেন ফরিদা বেগম। অর্ধেক গ্লাস পানি শেষ করে বললেন,
হেমার বাবার সাথে তার এবং আমার বিয়ের পূর্বে একটা সম্পর্ক ছিল। তার সাথে বিয়ের কথা চলছিল আমার। শান্তনুর চোখ চরক গাছ, বিস্ময়ের ছাপ কপালে। সোজা হয়ে বসল সে, বলল, হেমার বাবার সাথে? জি, খায়রুল সরোয়ারের সাথে। রেকর্ডিং অন করে ভালোই হয়েছে। ষষ্ঠ ইন্দ্রিয় তাগিদ দিয়েছিল, সেটি কাজে দিয়েছে। শান্তনু প্রখর মনোযোগ দিল ফরিদা বেগমের দিকে। প্রশ্ন করল, এটাই কি কারণ তাকে খুন করার? ফরিদা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিছু না, আমার ভাই উন্মাদ। আমাকে সে কষ্টে দেখতে পাচ্ছিলেন না। শান্তনু কঠোর গলায় বলে ওঠে, স্পষ্ট স্টেটমেন্ট দিন, গলা বেচাবেন না। স্পষ্ট করেই বলছি, বলুন। খায়রুল সরোয়ার আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। তার ব্যবসা দাঁড়িয়ে গেলে সে আমাকে তার ঘরের বউ করে তুলবেন। আমার পরিবারের সাথে তার সম্পর্ক সেই সসময়। সবাই জানতেন আমাদের বিয়ের কথা। আংটি পরিয়ে রাখা হয়েছিল, কিন্তু সেটি আর বিয়ে অবধি করায়নি। শান্তনু জেরা করার ভঙ্গিতে জিজ্ঞাসা করল, কেন? হেমার মা খায়রুল সরোয়ারের মামাতো বোন ছিলেন। হুট করেই তার বাবা মারা যায়। তাকে একা পেয়ে নির্যাতন করত হেমার মায়ের নানি বাড়ির লোকজন। মৃত্যুর পূর্বে হেমার নানি খায়রুল সরোয়ারের কাছ থেকে কথা নেন যেন তার মেয়েকে বিয়ে করা হয়, তার দায়িত্ব নেওয়া হয়। জীবনের শেষ মুহূর্তে এসে হেমার বাবা পড়ে গিয়েছিলেন চোরাবালিতে। তিনি বিয়েতে নারাজ হলে তাকে জোর করে বিয়ে দেওয়া হয়। শান্তনু বলল, জোর করা হয়েছে আর বিয়ে করে ফেললেন? এত সহজ? সেই সময় সমাজটা আমার ছিল না। এবার মাকে তার খালারা টাকার বিনিময়ে বিয়ের নামে বিক্রি করে দিতে চেয়েছিলেন। নিষ্ঠুর অমানবিকভাবে তার মতো নিঃস্ব মেয়ের উপর অত্যাচার করত। শান্তনু হাসল। অনেক কিছু পরিষ্কার তার কাছে। হাসি পেল তার ফরিদা বেগমের কথার ধরনে। বলল, অত্যাচার, নিষ্ঠুর, অমানবিক। আর আপনারা কি? বিব্রত বোধ করলেন ফরিদা বেগম। কিছু সময়ের বিরতি নিয়ে বললেন, সময়ের সাথে মানুষের আক্রোশ জেদ বৃদ্ধি পায়। দুঃখ মানুষকে মাঝে মধ্যে অমানুষ বানিয়ে ফেলে। গুরুত্ব দিল না শান্তনু এইসব কথার। পুনরায় জানতে চাইল, খতিব সরোয়ারকে বিয়ে করেছেন কেন? প্রতিশোধ নিতে? জব্বার ভাই জোর করে বিয়ে দিয়েছিলেন তার সাথে। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অন্যকে বিয়ে করার দায়ে চাপ প্রয়োগ করেছিলেন তাদের পরিবার। একজন নেই তো কি হয়েছে, তার বিনিময়ে অন্যজন, এটাই ভাইজানের চাওয়া ছিল। শান্তনু চল শক্ত করে বলল, চাওয়া ছিল না সেটি। আপনার হেমার এবং খতিব সাহেবের জীবন নষ্ট করার ইচ্ছা ছিল তার। বুঝেননি কেন? ফরিদা বেগম জবাবে বললেন, সেই সময় কি করব বুঝে উঠতে পারেনি। দুঃখটুকু অনেক বেশি ছিল। সেটি দুঃখের আদলে তৈরি হওয়া ক্রোধ, হিংসা। ফরিদা বেগম কাতর কণ্ঠে বললেন, আমি সেই সময় মেনে নিতে পারিনি। পাগল প্রায় হয়েছিলাম। খায়রুল সাহেব আমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছেন। সেই ক্ষমায় আমার মন গলেনি। আমি ভাই আমার এই অবস্থা দেখে সহ্য করতে পারিনি। ধীরে ধীরে আক্রোশের মাত্রা বেড়েছে। আর হেমাকে বারবার ওর মা বাবার বীভৎস মৃত্যুর দৃশ্য দেখানো, সেটি? অনুশোচনা এবং অপরাধবোধ ভুল সময়ে আসলে সেটি গ্রহণ করা হয় না। ফরিদা বেগম উভয়েই এসেছে ভুল সময়ে। কণ্ঠ খাতে নামিয়ে বললেন, আমি করেছি। আর এখন দয়ালু সাচ্ছেন? আসলে আপনারা ভাই বোন একই রকম, দুজনেই অপরাধী, খুনে।